এত সুন্দর একটা সকাল যেদিনের হয় সেদিনটারই যে বিকেলবেলায় এত বড় কিছু অপেক্ষা করে আছে আমাদের জন্য, সেটা কিন্তু কোনোভাবেই ঘুণাক্ষরে বুঝতে পারিনি। সকালবেলাটা এত সুন্দর দেখে তুহিনকে অবশ্য বলেওছিলাম যে দেখ আজকে যেন সূর্যটা একটু বেশি যেন সকাল সকাল খুব বেশি তেজ নিয়ে আছে না। তুহিনও বলেছিল যে হ্যাঁ ঠিকই, কিন্তু তারপরেই দেখলাম যে যত বেলা বাড়তে থাকলো ওয়েদার ক্রমশ কিন্তু একটু মেঘলা হতে থাকলো। যদিও এর মধ্যে এক প্রস্থ আমি আর রণ দুজনেই একদম কাক ভেজে ভিজে ওকে স্কুল বাস থেকে নিয়ে এসেছি, আর এখন শুধুমাত্র অপেক্ষা করছিলাম যে রিনি ভালো মতন ঘরে পৌঁছলেই হয়। তো রিনি মোটামুটি যখন ঘরে পৌঁছলো সেই সময়টাও হালকা হালকা একটু ড্রিজলিংই হচ্ছিল, কিন্তু তারপরেই 5:45 নাগাদ হঠাৎ করে কিন্তু ফোনে একটা মেসেজ ঢুকলো। বাবাকে বলতে রিনি রেন স্টপ স্টপ স্টপ, দ্যাটস দ্য ওয়ার্নিং। বাবাকে বল রিনি সিরিয়াস আবার এসে টর্নেডো ওয়াজ 6:30 পর্যন্ত বলছে টেক শেল্টার নাও ইন এ বেসমেন্ট অর অ্যান ইন্টেরিয়র রুম। হুইচ ওয়ান ইজ আওয়ার ইন্টেরিয়র রুম? প্রথমটা একটু হালকা চালে মেসেজটাকে নিলেও পরে কিন্তু একটু বুঝতে পারলাম যে না, এটা কিন্তু ক্রমশ সিরিয়াস হতে চলেছে। অ্যাকচুয়ালি এরকম অ্যালার্ট তো মাঝে মধ্যেই আসে টেক্সাসে। বলতে গেলে এই সামারের টাইমটা প্রতি মাসে হয়তো 3বার করে টর্নেডো হারিকেনের অ্যালার্ট আসে, কিন্তু একটু পরেই দেখুন বাইরেটার অবস্থা কীরকম হয়ে গেল। ঘুণাক্ষরেও বোঝা যায়নি যে উইদিন 15 মিনিট সিচুয়েশন এতটা সিরিয়াস হয়ে যাবে। বলছি তো টর্নেডো, আর কি মনে করছিস নাকি টর্নেডো? Seen that the what coming like this? হাওয়াটা? Yes. মানে আমি গ্যারেজটা বন্ধ করছিলাম তো। Come. Look at this. Look at this. এটা পুরো টর্নেডো বলছে না, টর্নেডো। এই যে হাওয়াটা সত্যি কেমন করে চোখে বাবারে, হ্যাঁ রাস্তার উপর দিকে দেখ কেমন করে যাচ্ছে, দেখ মারে দেখবি আয় কেমন দেখ। এবার ওইদিকে যাচ্ছে, এদিকে বাবারে। রে না সারে চোখে না লাগে গাছটা রে। ও মাই গড মাম্মা, ও বাপরে জলটা কি যাচ্ছে। যতক্ষণ ইলেকট্রিসিটি ছিল তাও কিন্তু একটু মনে সাহস ছিল, কিন্তু এই হঠাৎ করে একটা আওয়াজ হয়ে যেই সমস্ত লোকালিটিটা অন্ধকার হয়ে গেল, তারপরে কিন্তু আর বাইরে থাকতে পারলাম না। আমরা এসে সবাই এখন শেল্টার নিয়েছি আমাদেরই একটা বাড়ির সব থেকে ইন্টেরিয়ার যে ক্লোজেট তার তলায়। এটা অ্যাকচুয়ালি সিঁড়ির তলার একটা ক্লোজেট, একটু বড়সড়, যেখানে 4 জন মতন আমরা ঢুকতে পারি। তো বাচ্চাদেরকে আপাতত ওখানেই রেখেছি, আর শুধুমাত্র মানে এখন অপেক্ষা করছি যে কতক্ষণে হয়তো এই ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে বৃষ্টি এই কাচের জানলাগুলোকে একদম গুঁড়িয়ে ভেঙে দিয়ে ঘরের ভেতরে জল আর তার সঙ্গে হাওয়া ঢুকে পড়ে। এই লাইফটাইমের মধ্যে প্রথমবার বলছে বেসমেন্টের তলায় চলে যেতে, অথবা ফার্স্ট ফ্লোরের সব থেকে স্টাডি হাউস তার তলায় যেতে। টু স্টেয়ারস এর নিচে তো দ্যাটস ওয়াই। হ্যাঁ, দ্য স্টেয়ারস গুলো ভাঙলে হিউম্যান লাইফ ইজ অলওয়েজ অফ ভেরি ভ্যালু। স্টেয়ারস গুলো কিন্তু এত মানে ঘন হয় না। মানে অন্যান্যবার যখন আমাদের থাকে টর্নেডো ওয়াচ সকাল থেকে থাকে যে এরকম বিকেল হবে, এটা হঠাৎ করে 5:44 এলো যে 6টা পর্যন্ত ওয়ার্নিং, তারপর আবার 6টায় এলো 6:30 পর্যন্ত ওয়ার্নিং, আর 5:45তে কিছুই ছিল না, দেখে বোঝাই যাচ্ছিল না কিছু হবে, তাই না? আমার রনো দিয়ে বাড়ি বার হবে। হ্যাঁ, 12:00 হলো, 5:45তেও কিছু বোঝা যায়নি, হঠাৎ করে যে এরকম কি অবস্থা হবে। সবাই জিজ্ঞেস করছে ডিড এনিওয়ান লুজ ইলেকট্রিসিটি? হ্যাঁ, সবারই এক হয়েছে। হ্যাঁ, ইলেকট্রিসিটিও নেই আমাদের, ইলেকট্রিসিটি চলে গেছে। এটা এখন আমাদের চার্জিং লাইট জ্বলছে। গোটা সাইপ্রেস জুড়েই কিন্তু এই কাণ্ডটা এখন চলছে, আর সাইপ্রেসের আশেপাশে কেটি, সুগারল্যান্ড, উডল্যান্ডস সেখানেও চলছে। তবে সব থেকে ভয়াবহ রূপ সাইপ্রেসেই নাকি নিয়েছে। সাইপ্রেসই হচ্ছে এপি সেন্টার। তো এই টর্নেডোটা পরে যেটা জেনেছিলাম যে এটা হচ্ছে EF1 ক্যাটাগরির টর্নেডো একটা, আর তার সাথে নাকি 90 to 110
মাইল পার আওয়ার বেগে নাকি উইন্ড চলছে। মানে কি যে সাংঘাতিক রূপ, সমস্ত জানলা দরজা সব কিছু দিয়েই জল ঢুকছে, কোনোভাবেই আটকানো যাচ্ছে না। আর তারই মধ্যে যে দূরের দুটো গাড়ি দেখতে পাচ্ছেন, আমার পাশের যে প্রতিবেশী তারা ফিরছে, কোনোরকমভাবে তারা আটকে গেছিলো, বাচ্চা মেয়েকে নিয়ে গেছিলো কুমন ক্লাসে, সেখান থেকে ফিরছিল। পরে তাদের কাছে অবস্থা পুরো বর্ণনা শুনলাম যে ঠিক কীরকমভাবে, ঠিক হলিউড বা বলিউড সিনেমায় যেরকম দেখায় যে ঠিক সামনে জল তেড়ে আসছে আর গাড়িটা ঠিক সেদিকে এগোচ্ছে, ঠিক সেরকম নাকি ওদের এক্সপিরিয়েন্স হয়েছিল। কমিউনিটি গ্রুপ মেসেজে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে ছবি আদান প্রদান, যে কার কীরকম ক্ষতি হয়েছে। প্রত্যেকেরই প্যাটিও ফার্নিচারের একই অবস্থা, তাও আমাদের একটু ছোটোখাটো প্যাটিও ফার্নিচার ছিল বলে হয়তো আমরা বেঁচে গেছি। অনেকের প্যাটিও ফার্নিচার উড়ে গিয়ে একদম জানলায় ধাক্কা মেরে নাকি জানলাকে ভেঙে দিয়েছে। কারো কারো তো আবার দেখলাম এই ব্যাকইয়ার্ডের যে বাউন্ডারিটা সেটা কাঠের হওয়াতে সেগুলোও পুরো গুঁড়িয়ে গেছে। তো সেদিক থেকেও একদিকে রক্ষে যে আমাদের যেহেতু ইটের ব্যাকইয়ার্ডটা দেখতে পাচ্ছেন, তাই কিন্তু সেটা ভেঙে পড়েনি। তবে হ্যাঁ, একটা যেটা দেখা যাচ্ছে যে ওপরের মানে দোতলার যে দেওয়ালটা রয়েছে তার থেকে একটা কাঠের যে প্ল্যাঙ্ক সেটা খসে পড়েছে। আর ইতিমধ্যে তো দেখতে পাচ্ছি ওপরে হেলিকপ্টার অলরেডি রেস্কিউ করতে চলে এসেছে, যদিও রেস্কিউ কিছু করার নেই, কারণ যে ক্ষতিটা হয়েছে সেটা চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সমস্ত বড় বড় টাওয়ার যেগুলো ঠিক এই বাড়িগুলোর ঠিক পেছন দিকেই রয়েছে সেগুলো একদম গুঁড়িয়ে গেছে। কি পরিমাণে একটা হাওয়ার জোর থাকলে যে এটা হতে পারে সেটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তবে হ্যাঁ, বললাম যে যেহেতু অলরেডি ছবি আমাদের গ্রুপে ক্রমাগত পোস্ট করা হচ্ছে, তাই আপনাদের জন্য কতগুলো ছবি রেখে দিলাম। এখন এই হেলিকপ্টারটা এসে দেখছে যে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও আজকে আর কোনোরকমভাবে মনে হয় না এই কাজ আর শুরু করা যাবে কিছু রিপেয়ারের, কারণ ওয়েদার যেরকম হয়ে রয়েছে তার সঙ্গে প্রচণ্ড হাওয়া এখনও দিচ্ছে। তবে আশা করা যায় হয়তো কাল থেকে এই উদ্ধার কার্য শুরু হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন টাওয়ারটা, ওটা কিন্তু অনেকটাই লম্বা ছিল, যেটা এখন প্রায় হাফ হয়ে ভেঙে পড়েছে। মাত্র 20 মিনিটের একটা ঘটনা, কিন্তু সেটা এমন ইম্প্যাক্ট ফেলে গেল। আমাদের না হয় খুব অল্পের উপর দিয়ে আমরা বেঁচে গেছি, শুধুমাত্র বলেছিলাম যে জানলা দরজাগুলো দিয়ে যা জল ঢুকেছে আর তার সঙ্গে ছাদের অল্প একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেটার জন্য আবার লেবার ডাকা হয়েছে সেটা সারানোর জন্য। কিন্তু এর মধ্যে জানেন দুটো বাড়ি একদম ধূলিসাৎ হয়ে গেছে। মানে কি করে, কোনভাবে, কোন ম্যাজিকে শুধুমাত্র যে ওই দুটো বাড়ি ধূলিসাৎ হলো সেটা আমরা কেউই বুঝতে পারছি না, অথচ তার আশেপাশের বাড়িগুলো সব ইনট্যাক্ট রয়েছে। আর একবার হাওয়ার যে গতিপথ সেটা দেখেই বুঝতে পারবেন যে ব্যাপারটা পুরোটাই একটা সার্কুলার মোশনে হয়েছিল। তাই দেখুন মেঘগুলো একদম অপোজিট ডাইরেকশানে কিন্তু উড়ছে। জেনারেলি আমরা যখন দেখি হাওয়া থাকে তখন কিন্তু মেঘ একই দিকে যায়, কিন্তু এটা বেশ একটা অবাক করার মতন কিছু জিনিস যেন দেখলাম। আর ইলেকট্রিসিটি তো এখন গতকালও ছিল না, আজকে ফ্রাইডে, সেটাতেও নেই। কোনোরকমভাবে রাতের দিকে কাজ চালাচ্ছি। গ্যাসটা তবুও বলতে গেলে ভগবান করে রয়েছে, আর তার সঙ্গে খাবার জলটাও কিন্তু সাপ্লাই রয়েছে। এই দুটো জিনিস আছে বলে শুধুমাত্র কিন্তু আমরা এখনও ঘরে থাকতে পেরেছি, নাহলে কিন্তু কোনোভাবেই ঘরে থাকা সম্ভব হতো না। যদিও আমরা ফ্রাইডে নাইটে একবার আমাদের বন্ধুর বাড়িতে, সেটা এখান থেকে অনেকটাই দূরে, প্রায় 30 কিলোমিটার দূরে, হুস্টনে গিয়ে সেখানে এই যে ফোন দেখতে পাচ্ছেন বা ক্যামেরা সেগুলো সমস্ত চার্জ করে নিয়েছি, সমস্তই কিন্তু চার্জ আউট হয়ে গেছিলো। চলে এসছে নোটিস, স্কুল ক্লোজড May 17 ডিউ টু ওয়াইড স্প্রেড ড্যামেজ। ওকে, স্কুলস উইল রিওপেন মানডে।
যদিও কাকতালীয়ভাবে ব্যাপারটা মিলে গেছে, কিন্তু জানেন তো এই সোলার লাইটগুলো কিন্তু এই ঘটনাটার কিছুদিন আগেই আমরা কষ্ট থেকে কিনে এনেছিলাম ব্যাকইয়ার্ডে ইউজ করব বলে। তো আজকে সৌভাগ্যক্রমে সেগুলোই কিন্তু বাড়ির ভেতরেও আমাদের কাজে লেগে যাচ্ছে। তো এখন যেহেতু সন্ধেটা হতে হতে মোটামুটি 8:30 পৌনে 9টা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলো থাকে, কিন্তু তারপরেই ঝুপ করে অন্ধকার নেমে এসছে। তো সেই কারণে এখন কোনো রকমে এই অন্ধকারটাকে অ্যাভয়েড করার জন্য তাড়াতাড়ি করে খেয়ে বিছানায় চলে আসছি, কারণ এরপরে অন্ধকারে আর তো কোনো অ্যাক্টিভিটি করার থাকছে না। আর বাচ্চাদেরও কোনো রকমভাবে এখন কিন্তু গরম লাগছে না, কারণ সদ্য সদ্য যেহেতু এই ঝড় বৃষ্টিটা হয়েছে, তাই ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে এখন। ক্রাইসিসের সময়ে কিন্তু ভালো করে চেনা যায় যে আপনার আশেপাশে দুর্ঘটনার সময় কারা থাকবে। তো বেশ সুন্দর আশেপাশে প্রতিবেশীরা এখন সবাই মিলে কিন্তু চেষ্টা করছে যে গাছগুলো এই ঝড়ে প্রায় ভেঙে পড়েছিল সেগুলোকে আবার দাঁড় করাতে। আর রেস্কিউয়ের কাজ কিন্তু ক্রমাগত শুরু হয়েছে। আর আমাদের যেটা বলেছিলাম একটু ক্ষতি হয়েছে, সেটার জন্যই কিন্তু লেবার ডাকা হয়েছে। এবার এখানে তো সবাই আপনার এতদিনে খুব ভালো করে জেনে গেছেন যে আমেরিকাতে যে ব্যাপারটা সব থেকে একটু খটকা লাগে, যে এখানে জিনিসপত্রের দামের থেকে লেবার চার্জ কিন্তু প্রায় 5 বা 6 টাইমস। তো আমাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে তার জন্য যে মেটেরিয়ালসগুলো কিনে আনতে হলো, তার জন্য হয়তো $30 লেগেছে মাত্র, কিন্তু এখন যে দেখতে পাচ্ছেন যিনি এখন কাজ করছেন তার লেবার চার্জ হলো $200। আর 1 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজ হয়ে গেল। আর যে জেনারেটরটা দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু কোনো রকমভাবে এই ইলেকট্রিকের কাজগুলো হওয়া সম্ভব ছিল না। আর ইলেকট্রিসিটি তো যেহেতু নেই এখন, কিন্তু এই জেনারেটরটা আমাদের পাশের বাড়ির এক প্রতিবেশী, তার কাছ থেকে বলতে পারেন নিয়ে এসে কাজটা সারা হচ্ছে। যদিও কিন্তু বললাম যে রেস্কিউয়ের কাজ শুরু হয়েছে অলরেডি, কিন্তু আমাদের এই কমিউনিটির যে ফেজ 1 রয়েছে সেখানে কিন্তু ফ্রাইডে নাইটে মানে গতকাল রাত্রেবেলাতে ইলেকট্রিসিটি চলে এসছে, কিন্তু আমরা হচ্ছে ফেজ 2, মানে এটা হচ্ছে নতুন ফেজ, আর এখানেই ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। সেই কারণে কিন্তু স্টিল আমরা এখনও অন্ধকারে। বাজে কটা এখন? 11টা 11:04 11টা বেজে গেছে, আমরা এখন অন্ধকারে বসে আছি। এই একমাত্র আমাদের আশা ভরসা হচ্ছে এই লাইটটা, যেটাকে এক্ষুনি চার্জ করে নিয়ে আসা হলো, তাই তো? হ্যাঁ, বন্ধুর বাড়ি থেকে চার্জ করে। মনে হয় মাঝে মাঝে এরকম কারেন্ট যাওয়া ভালো। হ্যাঁ, এটা ঠিকই বোঝা যায়। তাহলে কি বোঝা যায়? তাহলে বোঝা টিভি, ল্যাপটপ, ফোন ছাড়াও লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে। সত্যি তাই, মানে ঠিকই আমরা মানে সবাই এতটাই এখন সবসময়, আমিও যেমন এখন এই ক্যামেরাতেই পড়ে রয়েছি, ক্যামেরা ফোন সবসময় নিয়ে থাকি। এই ইলেকট্রিসিটি না থাকলে একটা জিনিস, কিন্তু এই যতক্ষণ আমার কাছে ফোনটায় ক্যামেরাটাতে চার্জ ছিল না, আমি কিন্তু ক্যামেরাটা ধরিনি। এবার যেই চার্জ চলে এসছে আমি আবার ক্যামেরা হাতে নিয়ে বসে পড়েছি। তো এটাই মনে হয় ইলেকট্রিসিটি না থাকার একটা, বাবা দাঁড়াও, ইলেকট্রিসিটি না থাকার একটা কিন্তু ইয়েও রয়েছে। মানে সত্যি ফ্যামিলি টাইমটা বোঝা যায়। আজকে যেমন সবাই মিলে এখন বসে আছি এখানে ল্যাদ খাচ্ছি নিজেদের মতন, কিন্তু এটাই যদি ইলেকট্রিসিটি থাকতো আমরা হয়তো এখন সিনেমা দেখতাম, যদিও সেটা একটা অন্যরকম টাইপের কাটানো, তাই না? ওটাও একটা ফ্যামিলি টাইমই, কিন্তু বোর হয়ে গেছে। হ্যাঁ তাও ভালো আমরা এখন ছাদের তলায় বসে থাকতে পারছি। অনেকের তো আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাদের জানি না কি হচ্ছে এখন। 48 ঘন্টা পেরিয়ে গেছে ইতিমধ্যে, আর অলরেডি কিন্তু ডিপ ফ্রিজারের জিনিসপত্র গলতে আরম্ভ করেছে। তাই গতকাল তুহিন গিয়ে এই 3 প্যাকেট আইস নিয়ে এসেছে। এইগুলো দিয়ে চেষ্টা করছি কোনো রকমের জিনিসগুলোকে একটু ভালো রাখার। যদিও এই দুধ, দই বা মাছ, মাংস এগুলোকে মনে হয় না বেশিক্ষণ আমি আর ইউজ করব, এগুলোকে হয়তো এরপরে ফেলেই দিতে হবে। আর তার সঙ্গে 2টো ইউপিএসও নিয়ে আসা হয়েছে, যাতে কোনো রকমে এই দিনের বেলার যে গরমটা সেটা কোনো রকমে একটু ফ্যানের হাওয়া দিয়ে যাতে কাটাতে পারি। তো বাড়িতে ফ্যান ছিলই আমাদের, সেটাকে এই 2টো ইউপিএস দিয়ে কোনো রকমে কানেক্ট করে একটু এখন রিলিফ পাচ্ছি। তবে দুপুরের দিকটা এতটাই গরম হচ্ছে, সেটা ইউপিএস বা ফ্যান কোনোটা দিয়ে কাজ চলছে না। আর জেনারেটর বা ব্যাটারি সেগুলো তো গোটা সাইপ্রেস আর হুস্টন জুড়ে সোল্ড আউট, আর অনলাইনে অর্ডার দিলেও সেগুলো দেখাচ্ছে যে 7 দিন পরে ডেলিভারি দেবে, তাই ওগুলোর আশায় আর বসে থাকতে পারছি না আমরা। তো কোনো রকমে এই একটা টাওয়ার ফ্যান দিয়ে 2টো বাচ্চাকে বসিয়ে রেখেছি। প্ল্যান আছে যে কোনো রকমে একটু খাবার দাবার খেয়ে আমরা চলে যাব। আর কোথায় যাব বলতে আপাতত তো কিছু
কোথাও যাওয়ার নেই, কত আর বন্ধুর বাড়িতে যাব, সবাই যদিও ডাকছে, কিন্তু কি বলুন তো, এই যতক্ষণ পর্যন্ত একটু আর কি হেল্প না নিয়ে কাটানো যায় সেটাই চেষ্টা করছি, কারণ আলটিমেটলি যদি কারেন্ট আজকেও না আসে হয়তো কারো বাড়িতে গিয়ে আবার উঠতে হবে। তো এই দুপুরের এই গরমটা এটাকে কাটানোর জন্য এখন আমরা সবাই মিলে যাচ্ছি আবার কস্টকোতে। কিছু তেমন কেনাকাটার নেই, কিন্তু ওই কোনোরকমভাবে বললাম যে এই গরমটা একটু অ্যাভয়েড করার জন্য এই কস্টকো ঠান্ডা হাওয়াটাতে থাকার জন্যই আমরা যাচ্ছি এখন। আর প্রত্যেক দিনই গ্রুপে কিছু না কিছু একটু মেসেজ পাচ্ছি যে হয়তো আজকে কারেন্ট আসবে, হয়তো আজকে কারেন্ট আসবে। তো সেই রকমই সকাল থেকে একজন আশা দেখিয়ে রেখেছে যে হয়তো প্রচুর ক্রিউ নেমেছে, দেখবে হয়তো আজকে আমরা আবার পাওয়ার পেয়ে যাব। তো আশা করা যাক দিনের শেষে হয়তো পাওয়ার ব্যাক হবে। 4 দিন পরে অবশেষে আমরা ঘরের লাইট ফ্যান সব দেখছি, আর ঘরটা একদম এখন ফার্নেস হয়ে আছে। কষ্টকোতে গেছিলাম কষ্টকোর ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, আর ঘরটা একদম পুরো ফার্নেস হয়ে রয়েছে, মানে বাইরে থেকে এলাম বলে ঘরটা পুরো ফার্নেস একদম লাগছে। হ্যাঁ, আর লাইট ফ্যান চললেও তুহিন এখন চেক করছে যে বাকি সমস্ত কিছু এসি বা ফিল্টার চলছে কিনা না, কারণ ওগুলোকে আবার রিসেট করতে হবে। ঘরের টেম্পারেচার আমি দেখলাম 87 হয়ে গেছে। আর লাস্ট যেদিনকেই আমাদের ইলেকট্রিসিটিটা গেছিলো সেদিকে ঘরে ঠিক এরকমই ছিল, জানিস তো তুই। আমার কেন গোটা সাইপ্রেস সিরিজে কি রিলিফ, 4টা দিন পরে। আর এই গরমকালে বাপরে বাপ, প্রথম 2 দিন তাও ঠিক ছিল, ওই ওরে বাপরে 93। ওকে, টর্নেডোর পরের দিনটা তাও একটু বৃষ্টি হয়েছিল বলে সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু তারপরে প্রচণ্ড গরম এখন ঘর ফার্নেস। তো যাই হোক, রিনি কেমন ফিল হচ্ছে এতদিন পরে লাইট দেখে ঘরে? কেমন ফিল হচ্ছে? কেন? বাবাকে ফ্লাইটে যেতে হবে। ইলেকট্রিসিটি না থাকাটা যেমন একটা ঝামেলার ছিল, ঠিক তেমনি ইলেকট্রিসিটি আসার পরেও কিন্তু প্রচুর এবার কাজ করতে হবে। যেমন এই ফ্রিজে এতদিন ধরে রাখা বরফ, আইসক্রিম যেগুলো সমস্ত জল হয়েছিল, ফ্রিজের অবস্থা একদম খারাপ, সেগুলোকে আবার নতুন করে পরিষ্কার করে ফ্রিজ সেট করতে হবে। আর তার সঙ্গে এবার গাছপালাগুলোকেও আবার নতুন করে যে কটা বেঁচে আছে সেগুলোকে তাদের নতুন জায়গা দিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে। ভালো থাকবেন সকলে।